ওয়েলকাম টু এভরিওয়ান ইন দিস ভিডিও। আজকে আমরা এই ভিডিওতে যে চ্যাপ্টারটা নিয়ে ডিসকাস করতে চাইছি সেটা হচ্ছে ডিসি সার্কিট, মানে হচ্ছে ডাইরেক্ট কারেন্ট সার্কিট এবং তার মেজারমেন্ট। এই পোর্শনটুকু নিয়ে আমরা ডিসকাস করতে চাইছি। মেজারমেন্ট বলতে এখানে আমাদের কিরচফস কারেন্ট ল, কিরচফ ভোল্টেজ ল, হুইস্টন ব্রিজ, পোটেনশিওমিটার বা পট সংক্ষেপে আমরা বলি, এইগুলো নিয়ে ডিটেল ডিসকাশন করব। এবং সেল বা ব্যাটারি, তার কম্বিনেশন, সিরিজ কম্বিনেশন বা প্যারালাল কম্বিনেশন, সেগুলো নিয়ে আমরা ডিটেল ডিসকাশন করব। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা চলে আসি সেল। সেল মিন্স ইলেকট্রিক্যাল সেল। ফার্স্ট পয়েন্ট হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল সেল মানে ব্যাটারি। ঠিক আছে, ব্যাটারি আমরা যেটা আগে দেখতাম যে পুরানো আমাদের যে রেডিও বা ঘড়িতেও, এখন যে দেওয়াল ঘড়িতেও যে ব্যাটারিগুলো লাগানো থাকে, সেগুলো কি থাকে মেনলি এই ধরনের একটা জিনিস থাকে যে রম কোটেড, আর মাঝখানে একটা রড থাকে, কার্বনের রড, এইরকম ব্যাপারটা হয়। তার মানে এখানে দুটো ইলেকট্রোড থাকে, এই একটা ইলেকট্রোড আর এই একটা। এখানে যেটা হয় মেনলি সেটা হচ্ছে এই যে কেমিক্যাল এখানে সব রয়েছে, এই কেমিক্যাল থেকে এনার্জিটা আমাদের ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়। মানে ইলেকট্রিক্যাল সেলের কথা যদি বলি, এখানে আমাদের এনার্জি ট্রান্সফারটা কি থেকে কিসে হয়, আমাদের কেমিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে। কেমিক্যাল এনার্জি কনভার্ট ইনটু ইলেকট্রিক্যাল এনার্জি। ঠিক আছে, কেমিক্যাল এনার্জিটা ইলেকট্রিক্যাল এনার্জিতে এখানে মেনলি কনভার্ট হয়। এখানে যেটা হয়, এই প্লাস এই কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হওয়ার পরে প্লাস চার্জগুলো এই কার্বনে, এই এক্সাম্পলের জন্য কার্বনে জমা হতে থাকে, সেই জন্য আমরা এটাকে প্লাস সাইন দিয়ে থাকি। আর এই ধারে যে জিঙ্কের একটা লেয়ার থাকে, সেই লেয়ারে হচ্ছে মেনলি মাইনাস জমা হয়। ঠিক আছে, সেই জন্য এটাকে আমরা সেই মাইনাস, নিচেরটাকে মাইনাস ধরে থাকি, তাই না? তারপর এখানে একটা ব্যাটারি বাল্ব কানেক্ট করলে জ্বলতে থাকে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক সেল। এই ইলেকট্রিক সেলের কতটা ক্ষমতা আছে, কতটা ভোল্টেজ সাপ্লাই করতে পারে, সেটা যেটা দিয়ে মেজার করা হয় সেটাকে বলা হয় ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স। ইলেকট্রোমোটিভ ফোর্স, ইএমএফ। ইলেকট্রোমোটিভ ফোর্স অ্যাকচুয়ালি কি না, ইলেকট্রোমোটিভ ফোর্স হচ্ছে যে কোনো একটা পজিটিভ চার্জকে পুরো একটা সার্কিট, এখানে একটা কোনো একটা সার্কিট লাগানো আছে, কিছু একটা পুরো একটা সার্কিট থ্রু দ্য সেল আমরা যদি ওকে পাস করাতে চাই, তাহলে যে ওয়ার্ক ডানটা লাগবে। ঠিক আছে, দি ওয়ার্ক ডান টু পাস পজিটিভ চার্জ throughout the circuit including the cell is called ইলেকট্রোমোটিভ ফোর্স, ইএমএফ, রাইট? যেটা আমরা ওই 1.5 ভোল্ট বলে থাকি, মেনলি ইলেকট্রোমোটিভ ফোর্সটাকেই বলে থাকি। তার মানে কি হচ্ছে, ইউনিট পজিটিভ চার্জ। তার মানে কি হচ্ছে যে আমরা যে ওয়ার্ক ডানটা করছি পার ইউনিট পজিটিভ চার্জের জন্য, সেটাই হচ্ছে আমাদের ইলেকট্রোমোটিভ ফোর্স। তার মানে সেটাকে যদি ই দিয়ে ডিনোট করতে থাকি, তাহলে সেটা হচ্ছে ডিডব্লিউ বাই ডিকিউ, পার ইউনিট চার্জ। তার মানে ইএমএফটাকে আমরা বলতে পারি ডিডব্লিউ বাই ডিটি। তাহলে এই ওয়ার্কের ইউনিট হচ্ছে জুল আর পার কুলম, তাহলে এর ইউনিটটা আমরা বলতে পারি জুল পার কুলম। এটা হচ্ছে এর ইউনিট। ডাইমেনশন যদি বার করতে চাই, ওয়ার্কের ডাইমেনশন ml স্কোয়ার টি টু দি পাওয়ার -2, আর কুলম্ব হচ্ছে কিউ ইকুয়ালস টু আইটি। তাহলে এখান থেকে আমরা ডাইমেনশনটা পেয়ে যাচ্ছি ইলেকট্রোমোটিভ ফোর্সে, সেটা হচ্ছে ml স্কোয়ার টি টু দি পাওয়ার -3 আই ইনভার্স। ঠিক আছে, এটা ভোল্টেজেরও ডাইমেনশন, এই জিনিসটাই হবে। এইবারে কোনো একটা ব্যাটারির কানেক্ট করার পরে যখন আমরা রেজিস্ট্যান্সটা ইউজ করে থাকবো, রেজিস্ট্যান্সটা কানেক্ট করব, মানে এইরকমভাবে যে একাধিক
রেজিস্ট্যান্স আমি দুটো রেজিস্ট্যান্সের কথা যদি বলে থাকি, যে এই ব্যাটারি রয়েছে, এই ব্যাটারির এটা সিম্বল হচ্ছে এরকমভাবে আমরা দিই, একটা বড় একটা ছোট ব্যাটারির সিম্বল। এটাকে যদি ই বলি, এর রেজিস্ট্যান্সটাকে যদি বলি R1, এটার রেজিস্ট্যান্স বললাম R2, তাহলে এর জন্য যে ওয়ার্ক ডানটা হলো সেটা যদি DW1 বলি এখান দিয়ে পাস করার জন্য, আর এর জন্য যে ওয়ার্ক ডান DW2 বলি, তাহলে টোটাল যে ই সেটা আমরা কি লিখবো, টোটাল ওয়ার্ক ডান বাই টোটাল চার্জ পাস। এবার DW1 প্লাস DW2 বলবো বাই ডিকিউ, এটাকে দু পার্টে ভাগ করে দিলে এর অ্যাক্রসে ভোল্টেজ প্লাস এর অ্যাক্রসে ভোল্টেজ হবে। তার মানে এটাকে বলবো V1, এটাকে বলবো V2। তার মানে এর অ্যাক্রসে ভোল্টেজ, এর অ্যাক্রসে ভোল্টেজ মিলিয়ে আমার টোটাল ভোল্টেজটা তৈরি হচ্ছে। এইবারে কি হয়, অনেক সময় এই ব্যাটারির এই যে পজিটিভ থেকে নেগেটিভ, মানে একটা এন্ড থেকে বা প্লাস চার্জটা এই যে মাইনাস থেকে প্লাসের দিকে যাচ্ছে উইথিন দি ব্যাটারি, তাহলে এই মাইনাস থেকে প্লাসের দিকে যাওয়ার সময় ওখানে একটা ইন্টারনাল এনার্জি, ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকতে পারে। মানে কিরকম, ইন্টারনাল অভ্যন্তরীণ রোধ, ইন্টারনাল রেজিস্ট্যান্স। এটা কি জিনিস, ইন্টারনাল রেজিস্ট্যান্সটা হচ্ছে না ওই যে ব্যাটারিটা আমরা ভাবছি, সেই ব্যাটারিটার এই যে প্লাস চার্জটা এখানে এই রেজিস্ট্যান্সের থ্রু দিয়ে এই কারেন্টটা বা প্লাস চার্জটা যাচ্ছিল ইউনিট পজিটিভ চার্জ, ইউনিট পজিটিভ চার্জ। তাহলে এই যে ইউনিট পজিটিভ চার্জটা এখান দিয়ে যাচ্ছিল, এখান দিয়ে যাওয়ার সময় একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকতে পারে এখানে, সেটা ওই ব্যাটারির কম্পোজিশনের উপর ডিপেন্ড করবে। সেই যে ইন্টারনাল যে রেজিস্ট্যান্স সেটাকেই আমরা বলছি ইন্টারনাল রেজিস্ট্যান্স। তার মানে এটা অ্যাকচুয়ালি হচ্ছে রেজিস্ট্যান্স টু পাস দি negative electrode to positive electrode of a to pass the negative electrode to positive electrode by the positive unit charge. Okay, by this positive unit charge is called internal resistance. এটাকেই আমরা বলে থাকবো internal resistance, যেটাকে আমরা স্মল r দিয়ে ডিনোট করে থাকি, internal resistance, যেটাকে আমরা স্মল r দিয়ে ডিনোট করে থাকি। ক্লিয়ার? তাহলে এখানে আমাদের একটুখানি বুঝতে হবে যে এই যে টোটাল ওয়ার্ক ডানটা আমরা করছি, ইন্টারনাল রেজিস্ট্যান্সটা এখানে আছে, এই যে টোটাল ওয়ার্ক ডানটা আমরা করছি সেই টোটাল ওয়ার্ক ডানটা কি, টোটাল ওয়ার্ক ডানটা হচ্ছে আমাদের ইলেকট্রোমোটিভ ফোর্স ইন্টু ডিকিউ ইকুয়াল টু ডিডব্লিউ ডিকিউ, যেটা হলো ই ইকুয়ালস টু ডিডব্লিউ ডিকিউ। তাহলে ডিডব্লিউ ইকুয়ালস টু হচ্ছে ই ইন্টু ডিকিউ বলতে পারি। এবারে আমরা জানি যে ডিকিউ ইকুয়ালস টু আইটি, কিউ ইকুয়ালস টু আইটি, কিউ ইকুয়ালস টু আইটি, তাহলে এখানটা আমরা বলতে পারি আই ডিটি, ডিটি টাইমে যদি ঘটনাটা ঘটে। এটা হচ্ছে আমাদের ওয়ার্ক ডান। এবারে এক্সটার্নাল এই যে রেজিস্ট্যান্সটা আছে সেই এক্সটার্নাল রেজিস্ট্যান্সের জন্য এক্সটার্নাল ওয়ার্ক ডান কী হবে, এক্সটার্নাল ওয়ার্ক ডান, এক্সটার্নাল ওয়ার্ক ডান হচ্ছে ডি এক্সটার্নাল, সেটা হচ্ছে আমাদের পোটেনশিয়াল ডিফারেন্স ইন্টু কিউ। কেননা আমাদের মনে আছে যে পোটেনশিয়াল ডিফারেন্সের সাথে চার্জ গুণ করলে আমরা এনার্জি বা ওয়ার্ক ডান পাই, পোটেনশিয়াল এনার্জি বা ওয়ার্ক ডান পাই। তাহলে এই দুটোকে যদি আমরা ইকুয়াল করে দিই, কিউ ইকুয়ালস টু এটাতে আইটি যদি বসাই, তাহলে এই দুটো যদি আমরা ইকুয়াল করে দিই, এটা হচ্ছে, আর ইন্টারনাল ওয়ার্ক ডান কত হচ্ছে, ইন্টারনাল ওয়ার্ক ডান ইন্টারনাল ওয়ার্ক ডান আমরা যদি বলি তাহলে কত হবে, ইন্টারনাল ভোল্টেজ ডিফারেন্স স্মল ভি ইন্টু ওই একই পরিমাণ চার্জ যাচ্ছে, তাই তো, সেটাকে আমরা বলছি আচ্ছা এই ভি ইকুয়ালস টু আমরা বলতে পারি আই আর, ইন্টারনাল রেজিস্ট্যান্স আর, আর এটার কারেন্ট হচ্ছে আই, তাহলে এটাকে বলতে পারি আই আর ডিকিউ মানে হচ্ছে আইটি, এটা বলতে পারি। তাহলে এই যে এক্সটার্নাল ওয়ার্ক ডান আর ইন্টারনাল ওয়ার্ক ডান মিলেই টোটাল ওয়ার্ক ডান, এটাকে টোটাল বললাম। তাহলে আমরা বলতে পারি ডি ডাব্লিউ টোটাল ইকুয়ালস টু হচ্ছে ডি ডাব্লিউ এক্সটার্নাল
প্লাস ডিডাব্লিউ ইন্টারনাল। তাহলে এখান দিয়ে পাচ্ছি ইআইডিটি, ইআইডিটি সব জায়গায় কেটে যাচ্ছে অ্যাকচুয়ালি, তাই না, মানে ডিটি প্লাস আইআর ইন্টু আই ডিটি, ডিটিটা কেটে যাচ্ছে, তাহলে ই ইকুয়ালস টু হচ্ছে ভি প্লাস আইআর, এই জিনিসটা দাঁড়াচ্ছে। তার মানে এখান দিয়ে আমরা যে কনক্লুশনটা পাচ্ছি বা ইন্টারনাল রেজিস্ট্যান্সের কনসেপ্টটা পাচ্ছি বা ভি ইকুয়ালস টু পাচ্ছি ই মাইনাস আইআর, তার মানে এই যে ভোল্টেজ ডিফারেন্সটা আমরা পাচ্ছি ব্যাটারির বাইরে, সেটা কিন্তু ইএমএফ এর থেকে মানে ইলেকট্রোমোটিভ ফোর্সের থেকে কিছুটা কম হচ্ছে। কতটা কম হচ্ছে না, ওই যে ইন্টারনাল রেজিস্ট্যান্সটা রয়েছে, ইন্টারনাল রেজিস্ট্যান্স ইন্টু কারেন্ট করলে যে ভ্যালুটা পাচ্ছি সেই পরিমাণ কম হচ্ছে। আর ইন্টারনাল রেজিস্ট্যান্সের ভ্যালুটা যদি জানতে চাই তাহলে হচ্ছে ই মাইনাস ভি বাই আই, এটা হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্সের ভ্যালু। তার মানে মোদ্দা কথা হচ্ছে আমাদের এই ব্যাটারির মধ্যে একটা রেজিস্ট্যান্স এক্সিস্ট করছে, যে রেজিস্ট্যান্সটাকে আমরা ইন্টারনাল রেজিস্ট্যান্স বলছি, এবং তার জন্য আমাদের কিন্তু এই যে ইলেকট্রোমোটিভ ফোর্স এই টোটালটাই কিন্তু পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য হচ্ছে না, কিছুটা বিভব পার্থক্য কম হচ্ছে। কতটা কম হচ্ছে, ওই ইন্টারনাল রেজিস্ট্যান্সের জন্য যে কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স সেই পরিমাণ কম এখানে কিন্তু আমরা পাচ্ছি। ঠিক আছে, এইবারে আমরা যদি এই সার্কিটটাকে আর একভাবে ভাবি, যে এইখানে আমার ব্যাটারি রয়েছে, এর ইন্টারনাল রেজিস্ট্যান্স স্মল আর রয়েছে, আর এটা হচ্ছে আমার এক্সটার্নাল রেজিস্ট্যান্স ক্যাপিটাল আর, এটা হচ্ছে এক্সটার্নাল রেজিস্ট্যান্স ক্যাপিটাল আর, ইন্টারনাল রেজিস্ট্যান্স, আর এটা হচ্ছে ইএমএফ। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এই যে থ্রু দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্ট ইকুয়ালস টু কি, কারেন্ট ইকুয়ালস টু হচ্ছে ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স, ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স। এবার এই ভোল্টেজটা কি হবে, ভি ইকুয়ালস টু আমরা কি পেয়েছি ই মাইনাস আইআর, তাহলে ভি ইকুয়ালস টু পাচ্ছি ই মাইনাস আইআর বাই আর, এটা পাচ্ছি। তাহলে এখান থেকে আই আর গুণ করে দিলাম ইকুয়ালস টু ই মাইনাস আইআর, তাহলে এটা এপারে চলে এসে আইটা কমন যদি নিয়ে নিই আর প্লাস আর ইকুয়ালস টু ই, তাহলে এখান থেকে আই এর ভ্যালুটা আমরা পাচ্ছি ই বাই আর প্লাস আর, এটা হচ্ছে আমার কারেন্ট, এটা হচ্ছে আমার কারেন্ট, কারেন্টটা হচ্ছে ই বাই আর প্লাস আর, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স আর রেজিস্ট্যান্স, ইন্টারনাল রেজিস্ট্যান্স থেকে কতটা কারেন্ট ফ্লো হবে সেই কারেন্টের একটা এক্সপ্রেশন আমরা কিন্তু এখান দিয়ে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এর পরের টপিকটা আমরা যেটা করব সেটা হচ্ছে কম্বিনেশন। আমরা যদি দুটো সেলকে কম্বাইন করি, সিরিজ কম্বিনেশন করি বা প্যারালাল কম্বিনেশন করি, তার এফেক্টটা কি হবে। ঠিক আছে, তাহলে সিরিজ কম্বিনেশন, কম্বিনেশন অফ সেল, এই যে সেলের কথা ডিসকাস হলো সেই সেলের দুটোকে সিরিজে যদি কম্বাইন করি তাহলে এফেক্টিভ ইএমএফ কত হবে বা ইন্টারনাল রেজিস্ট্যান্স কী হবে সেইটা। তাহলে প্রথমে আমরা দুটো সিরিজে এরকম কানেক্ট করে দিলাম। ঠিক আছে, দিয়ে এখানে হচ্ছে আমার এক্সটার্নাল রেজিস্ট্যান্স রয়েছে, এটা হচ্ছে আমার ইএমএফ ধরলাম ই1, এটার ইএমএফ ধরলাম ই2, এর রেজিস্ট্যান্স ধরলাম আর। ঠিক আছে, তাহলে টোটাল ইএমএফ এর অ্যাক্রসে কী হবে, টোটাল ইএমএফ মানে এটা কি ইকুইভ্যালেন্ট করছি একটা ব্যাটারি দিয়ে, তাহলে আমার সেই ব্যাটারিটার ইএমএফ কত হবে আর ইন্টারনাল রেজিস্ট্যান্স কত হবে। ইন্টারনাল রেজিস্ট্যান্স আর1 ধরলাম, এর আর2, তাহলে এই যে ই আর এটা যদি আর বলে থাকি তাহলে ই ইকুয়ালস টু কী হবে, সিম্পল দেখতে পাচ্ছি ওদের ইএমএফ দুটোর যোগ হবে, তাহলে ই ইকুয়ালস টু হচ্ছে ই1 প্লাস ই2। এবার যদি এন নাম্বার থাকে, এটা তো দুটো, যদি এন নাম্বার থাকে জাস্ট সিম্পলি সামেশন আই ইকুয়ালস টু 1 টু এন ইআই, সিম্পল। রেজিস্ট্যান্সটা কত হচ্ছে, এখানে আমরা টোটাল রেজিস্ট্যান্সটা যদি দেখি, টোটাল এফেক্টিভ রেজিস্ট্যান্স এই আর এর ভ্যালুটা কি হবে, সিম্পল সিরিজ কানেকশন, সিরিজের রেজিস্ট্যান্সে কি হয় ডাইরেক্ট যোগ হয়, তার মানে টোটাল যদি আর বলি আমরা আই ইকুয়ালস টু 1 টু এন আর আই, এটা পেয়ে যাবো। তাহলে এফেক্টিভ রেজিস্ট্যান্স পেয়ে গেলাম, এটা পেয়ে গেলাম। তাহলে এইটার থ্রু দিয়ে কারেন্টটা কত ফ্লো হচ্ছে, এখন এই যে সার্কিটটা আছে সেই সার্কিটের থ্রু দিয়ে কারেন্ট কত ফ্লো হচ্ছে সেটা যদি জানতে চাই, এটা হচ্ছে আমার এফেক্টিভ ইএমএফ আর এটা হচ্ছে এফেক্টিভ রেজিস্ট্যান্স। আমি বলছি এবারে যদি কারেন্ট আমি বার করতে চাই, কারেন্ট ইকুয়ালস টু কি, কারেন্ট ইকুয়ালস টু হচ্ছে ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স, ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স, ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স। তাহলে এখানে হচ্ছে ই1 প্লাস ই2 বাই টোটাল রেজিস্ট্যান্স, টোটাল রেজিস্ট্যান্স কত হচ্ছে আর প্লাস আর1 প্লাস আর2। এবারে আমরা যদি সিম্পল কেসের জন্য i1 ই1 ই2 দুটোকে সমান করে দিলাম, তাহলে 2e করে দিলাম
আচ্ছা 2e করে দিলাম, দুটো ই, এটাও ই এটাও ই, মানে E1, আচ্ছা ই না লিখে অন্য নোটেশন দিই, এপসাইলন E1 ইকুয়ালস টু E2 ইকুয়ালস টু এই ভ্যালুটা যদি দুটো সমান হয়, আর R1 ইকুয়ালস টু R2 ইকুয়ালস টু R বলে থাকি, তাহলে কি হবে R প্লাস 2R এরকম। আশা করি বোঝা গিয়েছে যে দুটো সিরিজ কম্বিনেশন করলে ব্যাটারি দুটো এরকম কানেক্ট হয়ে যাবে। যদি ডাইরেক্ট প্লাস মাইনাস অল্টারনেট থাকে, এটা যদি উল্টে থাকে তাহলে কিন্তু মাইনাস হবে, হ্যাঁ সেটা খেয়াল রাখতে হবে। এই প্লাসটা এদিকে না হয়ে এদিকে যদি প্লাস আর এটা মাইনাস হতো তাহলে কিন্তু মাইনাস হতো। এখানে অল্টারনেট করে আছে বলে প্লাস হয়েছে। এবারে যদি চলে যাই প্যারালাল কম্বিনেশন, এটা তো সিরিজ কম্বিনেশন হলো, এবার যদি প্যারালাল কম্বিনেশন বলি, ইন প্যারালাল কম্বিনেশন, প্যারালাল সেল কম্বিনেশন, প্যারালাল সেল কম্বিনেশনের কথা যদি বলি তাহলে আমাদের কি হবে, দুটো এই যদি করি যে দুটো সেল এরকম আছে, তারা প্যারালালি কানেক্টেড হয়ে এরকম এক্সটার্নাল রেজিস্ট্যান্সের সাথে কানেক্ট হয়েছে। এটা হচ্ছে আমাদের E1, এটা যদি R1 আর এটা যদি E2 R2 হয়ে থাকে আর এটা যদি R হয়ে থাকে, তাহলে এখানে যে এফেক্টিভ আমাদের ইএমএফটা পাবো, সেটা হচ্ছে ওদের দুজনের অ্যাভারেজ ভ্যালু অ্যাকচুয়ালি। তাহলে এফেক্টিভ ইএমএফ যেটা পাবো সেটা হচ্ছে E1 প্লাস E2 বাই 2, ওদের যে অ্যাভারেজ ভ্যালুটা। এবার E1 E2 যদি সেম হয়, ইফ E1 ইকুয়ালস টু E2 ইকুয়ালস টু সেম যদি হয় তাহলে 2F বাই মানে ইএমএফটা এখানে সেম থাকছে, রাইট। ইন্টারনাল রেজিস্ট্যান্সটা কত হবে, দুটো প্যারালাল কম্বিনেশন আছে, ইন্টারনাল রেজিস্ট্যান্স দুটো প্যারালাল কম্বিনেশন আছে, তাহলে এখানে আমাদের কি হবে, গুণফল বাই যোগফল হয়, R1 R2 বাই R1 প্লাস R2। এবার দুটো যদি সেম ধরে থাকি তাহলে এটা যাবে R বাই 2, এফেক্টিভ যদি বলি থাকি এটা, ওকে। তাহলে এখানে এক্সটার্নাল সার্কিটে যে কারেন্টটা যাবে সেই কারেন্টের ভ্যালুটা কি হবে, কারেন্ট ইকুয়ালস টু হচ্ছে আমার ভোল্টেজ বাই ভোল্টেজ, মানে হচ্ছে এখানে এপসাইলন, আর টোটাল রেজিস্ট্যান্স কত হবে এখানে হচ্ছে আমার R বাই 2 প্লাস R এরকম, ঠিক আছে। এবার যদি এখানে n নাম্বার থাকতো তাহলে কারেন্টের এক্সপ্রেশনটা এরকম হতো আমার E বাই, বা এখানে এপসাইলন যাই বলি না কেন, R বাই n প্লাস R এরকম হতো, যদি n নাম্বার এরকম প্যারালাল একই রকম থাকে, ঠিক আছে। তারপরে যেটা চলে আসি মিক্সড কম্বিনেশন, এটা একটা ইম্পর্টেন্ট, মানে যেখানে সিরিজ আর প্যারালাল দুটো যদি মিক্স থাকে, মিক্সড সেল যদি থাকে কম্বিনেশন সেটার কথা যদি বলি তাহলে কি হবে না, এরকম যে এরকম ভাবে ভাবি একই পোটেনশিয়াল ডিফারেন্স আছে আর আলাদা ধরলাম না, সব আইডেন্টিক্যাল ব্যাটারি এরকম যদি থাকে, এখানে হচ্ছে n নাম্বার আছে, n নাম্বার সেল এরকম রয়েছে, এইরকম ভাবে এইদিকে এসছে ওই রকম m নাম্বার এরকম সিরিজ এসছে, m নাম্বার সিরিজ, এক একটা সিরিজে n নাম্বার অফ সেল আছে, আর এরকম m নাম্বার অফ সিরিজ যদি আসে, m নাম্বার অফ সিরিজ যদি আসে তাহলে আমরা কি বলতে পারি যে এই যে টোটাল ইন্টারনাল রেজিস্ট্যান্সের গল্প সেটা হচ্ছে 1 বাই R1 ইকুয়ালস টু কি হবে 1 বাই NR, এখানে n নাম্বার অফ সেল আছে তো এক একটার যদি স্মল r হয় তাহলে 1 বাই NR 1 বাই NR, এইভাবে m নাম্বার রয়েছে m টার্মস, তাহলে এখানে হবে m বাই NR, তাহলে এখানে আর যে ইন্টারনাল রেজিস্ট্যান্স যেটা সেটা কি পেলাম NR বাই m, যেখানে nটা হচ্ছে এক একটা সিরিজে কতগুলো সেল আছে
আর এমটা হচ্ছে কতগুলো সিরিজ আছে, তাহলে নাম্বার অফ সেল ইন আ সিরিজ, আর এটা হচ্ছে নাম্বার অফ সিরিজ। ওকে, এমটা হচ্ছে নাম্বার অফ সিরিজ আর এনটা হচ্ছে নাম্বার অফ সেল ইন এ সিরিজ। একটা সিরিজে কতগুলো সেল আছে সেটা এন, আর কতগুলো সিরিজ এরকম রয়েছে সেটা হচ্ছে এম। সেখান থেকে R1 বা ইন্টারনাল রেজিস্ট্যান্সের ভ্যালুটা পেয়ে গেলাম এটা। তাহলে টোটাল রেজিস্ট্যান্স কত হচ্ছে, এখানে যদি আমাদের এক্সটার্নাল এরকম সার্কিট থাকে তাহলে টোটাল রেজিস্ট্যান্স হয়ে যাবে, টোটাল রেজিস্ট্যান্স আমাদের কত হয়ে যাবে, টোটাল রেজিস্ট্যান্স আমাদের হয়ে যাবে R প্লাস R1 দ্যাট ইজ R প্লাস NR বাই M। ওকে, এখানে মাইন্ড ইট যে সেলগুলো সব আইডেন্টিক্যাল, সব রেজিস্ট্যান্স সমান আর ইএমএফও সমান। তাহলে কারেন্ট কত যাবে, কারেন্ট এখানে ফ্লো হবে, টোটাল ইএমএফ কত হচ্ছে এক একটার জন্য এন নাম্বার, তাহলে এন এম এন এন এপসাইলন সরি এন এপসাইলন, টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে এটা সরি, এবার এম দিয়ে যদি মাল্টিপল করে দিই তাহলে আলটিমেটলি যেটা পাবো এম এন এপসাইলন বাই এম আর প্লাস এন আর, এটা হচ্ছে আমাদের কারেন্ট ফ্লো হবে ওখান দিয়ে কতটা সেইটা। ওকে, এবারে এটাকে যদি আমরা এরকম কারেন্টটা কখন ম্যাক্সিমাম হবে সেই ব্যাপারটা যদি বুঝতে চাই, যেটা আমাদের কোশ্চেনে দেয় মাঝে মধ্যে, যে এরকম একটা মিক্সড কম্বিনেশন আছে এম এন এর ভ্যালু কেমন হলে তাদের মধ্যে রিলেশন কেমন হলে কারেন্ট ফ্লোটা ম্যাক্সিমাম হবে, বা উল্টো দিক দিয়ে কারেন্ট ফ্লো ম্যাক্সিমামের জন্য আমাদের এখানে রিলেশনটা কি হতে হয় সেটা যদি আমরা জানতে চাই, তাহলে আমাদের এইভাবে ভাবতে হবে যে নিচেরটাকে আমাদের মিনিমাম হতে হবে। সেটা কি করে সম্ভব, সেটাকে আমরা এইভাবে যদি আমরা ব্রেক করে থাকি, এটাকে আমরা যদি এইভাবে ব্রেক করে থাকি যে রুট আন্ডার এম আর, এখান থেকে যদি আমরা এম আর বলে থাকি মাইনাস এন আর স্কোয়ার, তাহলে কি হবে এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার আর মাইনাস 2ab, তাহলে এখানে একটা প্লাস 2 রুট আন্ডার এম এন আর এন আর এরকম ফরমেশন। তাহলে এখানে আমরা এই ভ্যালুটা যদি ম্যাক্সিমাম পেতে যাই এইটাকে মিনিমাম হতে হবে, আর এর মিনিমাম কখন হবে, এটা মিনিমাম 0 হতে পারে, এটা থেকে 0 থেকে তো বেশি হতে পারে না, স্কোয়ার আছে, তাহলে এই পার্টটার ভ্যালু, এই যে পার্টটা এই পার্টটার ভ্যালু মিনিমাম হতে পারে 0, 0-র নিচে হতে পারে না, কেন স্কোয়ার আছে, আমি যাই করি না কেন সব পজিটিভ হবে, তাহলে 0-র নিচে নেগেটিভ বলে মাইনাস বলে কিছু আসতে পারে না, তাহলে এটা যদি মাইনাস না আসে তাহলে এর মিনিমাম ভ্যালুটা হচ্ছে আমার এইটা 0 হতে পারে, এর মিনিমাম হওয়া মানে এটা হয়ে যাবে ম্যাক্সিমাম। তাহলে আইটা কখন ম্যাক্সিমাম হবে, ওই যে হোল স্কোয়ারের টার্মটাকে 0 হতে হবে, তার মানে রুট আন্ডার এম আর ইকুয়ালস টু রুট আন্ডার এন আর, এখান থেকে আমরা যেটা পাচ্ছি রুটটা তুলে দিলে এম আর ইকুয়ালস টু এন আর, এই কন্ডিশনটা যদি আমাদের স্যাটিসফাই হয় তবে আমাদের কারেন্টটা ম্যাক্সিমাম হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে, এম আর ইকুয়ালস টু এন আর, মানে এম আর মানে কতগুলো সিরিজ আছে সেটা হচ্ছে এম, সেইটা ইন্টু আর, আর এন হচ্ছে এক একটা সিরিজে কত সেল আছে সেটা ইন্টু স্মল আর, স্মল আর হচ্ছে আমাদের ইন্টারনাল রেজিস্ট্যান্স আর ক্যাপিটাল আর হচ্ছে আমাদের এক্সটার্নাল রেজিস্ট্যান্স। ঠিক আছে, এখান থেকে একটা জিনিস আমাদের একটু বলে রাখা দরকার, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম যেটা বলছে যে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম, এটা ম্যাথমেটিক্স করতে কাজে লাগবে, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম, সেটা কি বলছে, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম বলছে যে কোনো একটা সার্কিট আছে, কোনো একটা সার্কিট আছে, সার্কিটে যা যাবতীয় আছে হয়ে একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে, মানে এখানে অনেক কিছু ব্যাটারি ট্যাটারি আছে, সেখানে একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে, আর এইখানে একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স আছে, এটা হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স আর এক্সটার্নাল রেজিস্ট্যান্স আর ব্যাটারি। বলছে পাওয়ারটা ম্যাক্সিমাম ট্রান্সফার হবে টু দিস সার্কিট, এক্সটার্নাল সার্কিট, কখন না ইন্টারনাল রেজিস্ট্যান্স ইকুয়াল যদি এক্সটার্নাল রেজিস্ট্যান্স হয়, বা এক্সটার্নাল রেজিস্ট্যান্সটা যদি ইন্টারনাল রেজিস্ট্যান্সের সাথে সমান হয়, তখন ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে এই সোর্স থেকে এই লোডে ট্রান্সফার হবে।
ওকে, তাহলে ম্যাক্সিমাম পাওয়ার ক্যান বি ট্রান্সফর্ম from the source to load, source to load, source to load এ আমাদের ম্যাক্সিমাম পাওয়ারটা ট্রান্সফার হবে when the external resistance is equal to the internal resistance, internal resistance. ওকে, তাহলে যখন আমাদের এক্সটার্নাল রেজিস্ট্যান্সটা ইন্টারনাল রেজিস্ট্যান্সের সাথে সমান হবে তখনই আমাদের এখান থেকে পাওয়ারটা ম্যাক্সিমাম ট্রান্সফার হবে, মানে এর পাওয়ারটা ম্যাক্সিমাম এই লোডে ট্রান্সফার হবে। ওকে, তো ম্যাক্সিমাম পাওয়ার ক্যান বি ট্রান্সফার ফ্রম দ্য সোর্স টু লোড when the external resistance is equal to the internal resistance. এক্সটার্নাল রেজিস্ট্যান্সটা যদি ইন্টারনাল রেজিস্ট্যান্সের সাথে সমান হয় তখন পিটা ম্যাক্সিমাম ট্রান্সফার হবে। ওকে, এটাই ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম বলছে। আমরা যেটা পরে এর ইউজটা করব, যে এই এক্সটার্নাল রেজিস্ট্যান্স বার করব কখন ম্যাক্সিমাম ট্রান্সফার হবে, যখন ইন্টারনাল রেজিস্ট্যান্সের সাথে সমান হয়ে যাবে, বার করে নেব, হয়ে যাবে। হলো, নেক্সট টপিকে যাই। এটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে কেবিএল অ্যান্ড কেসিএল, কিরচফস কারেন্ট ল, কিরচফ ভোল্টেজ ল। ফার্স্ট হচ্ছে কিরচফ কারেন্ট ল। কিরচফস কারেন্ট ল, কারেন্ট ল সংক্ষেপে আমরা একে বলে থাকি কেসিএল, কিরচফস কারেন্ট ল। এটা বলছে যে কোনো একটা সার্কিট আছে, যে অনেকগুলো পয়েন্ট আছে, কোনো একটা জাংশন পয়েন্টে ভাবছি যে এতগুলো পয়েন্ট এসে জুড়েছে, এসছে, গিয়েছে, এরকম কিছু একটা, যার মধ্যে কিছু এই কারেন্টটা ধরলাম I1, এই কারেন্টটা ধরলাম I2, এই কারেন্টটা ধরলাম I3, এই কারেন্টটা ধরলাম I4, এই কারেন্টটা ধরলাম I5। ক্লিয়ার? এই তিনটে ধরলাম, সরি বাইরের দিকে। তো এই যে পয়েন্টটা, কোনো একটা পয়েন্টের টোটাল কারেন্টের অ্যালজেব্রিক সাম 0 হবে। অ্যালজেব্রিক সাম অফ all currents at any point of linear network, এইগুলোকে আমাদের লিনিয়ার নেটওয়ার্ক বলা হয়, কারেন্ট আর ভোল্টেজ হচ্ছে ওহমস ল ভ্যালিড করে বলে। তাহলে অফ লিনিয়ার নেটওয়ার্ক, algebraic sum of all current at any point of a linear network must be 0, where inflow current taken as positive and outflow current taken as নেগেটিভ। ঠিক আছে, ইনফ্লো কারেন্টটাকে পজিটিভ আর আউটফ্লো কারেন্টটাকে নেগেটিভ ধরা হবে, এবং কোনো একটা পয়েন্টে টোটাল কারেন্ট সর্বদা 0 হবে। তাহলে এই যে ইনফ্লো কারেন্ট I1 এটাকে পজিটিভ ধরলাম, ইনফ্লো কারেন্ট I2 পজিটিভ ধরলাম, আউটফ্লো কারেন্ট I3 নেগেটিভ ধরলাম, আউটফ্লো কারেন্ট I4 নেগেটিভ ধরলাম, আউটফ্লো কারেন্ট IP নেগেটিভ ধরলাম, টোটালটা 0। তাহলে ইন জেনারেল আমরা যদি বলি I, এটা যে বা কে লিখে দিলাম, IK k equals to 1 to infinity 1 to n, n নাম্বার যদি থাকে তাহলে 0 হবে। ওকে, এটা আচ্ছা। এই কারচফস কারেন্ট লটা থেকে আমরা একটা ইম্পর্টেন্ট কনক্লুশন পাচ্ছি। দেখুন, I মানে কি ডিকিউ ডিটি, তাহলে এটা হয়ে যাচ্ছে ডিকিউ ডিটি সামেশন আছে k ইকুয়াল টু 1 to n, সেটা ইকুয়াল টু 0। আচ্ছা, ডেরিভেটিভ যদি 0 হয় মানে কি হবে, টোটাল কিউ কেটা কনস্ট্যান্ট, টোটাল কিউ কেটা কনস্ট্যান্ট, তার মানে কি হলো, টোটাল চার্জ কনস্ট্যান্ট, টোটাল চার্জ কনস্ট্যান্টটাকে আমরা বলি কনজারভেশন অফ চার্জ। তার মানে কেসিএল, যেটাকে আমরা বলছি কিরচফস কারেন্ট ল, এটা নাথিং বাট, সো কেসিএল ইজ দি, কি বলতে পারি, চার্জ কনজারভেশন ল। কেসিএল ইজ দি চার্জ কনজারভেশন ল।
কেসিএলটা হচ্ছে একটা চার্জ কনজারভেশন ল, কারণ এখানে টোটাল চার্জটা আমার কনস্ট্যান্ট রয়েছে, রাইট? এখানে টোটাল চার্জটা কনস্ট্যান্ট রয়েছে, সেই জন্য এখানে আমরা বলছি চার্জ কনজারভেশন ল। এখানে কি হচ্ছে না, কোনো একটা পয়েন্টে টোটাল ইনফ্লো কারেন্ট আর টোটাল আউটফ্লো কারেন্টের যোগফল সর্বদা 0 হবে, যেখানে ইনফ্লোটাকে আমরা পজিটিভ ধরবো আর আউটফ্লোটাকে আমরা নেগেটিভ ধরবো। ওকে, এরপরে চলে যাচ্ছি কার্চফ ভোল্টেজ ল, কেভিএল বলা হয় এটাকে, অনেক সময় ফার্স্ট ল বলা হয়, আর এটা সেকেন্ড ল বলা হয়। কেভিএলটাকে সেকেন্ড ল হচ্ছে কার্চফস আর কিরচফস যাই বলি না কেন, কি কিরচফস ভোল্টেজ ল, ভোল্টেজ ল কেভিএল। কিরচফস কারেন্ট লটা যেমন হচ্ছে চার কনজারভেশন হয়েছে, এটা অ্যাকচুয়ালি আমাদের এনার্জি কনজারভেশন। ওকে, ওটা ছিল চার্জ কনজারভেশন, এটা এনার্জি কনজারভেশন। দেখাবো কিভাবে এনার্জি কনজারভেশন হচ্ছে। এনার্জি কনজারভেশন ব্যাপারটাকে বুঝে নিই। কিরচফস ভোল্টেজ লটা কি বলছে না, কোনো একটা ওই লিনিয়ার নেটওয়ার্ক আছে, লিনিয়ার নেটওয়ার্ক মানে সেখানে ওই ধরনের ব্যাটারি থাকবে, রেজিস্ট্যান্স থাকবে, এটসেট্রা কিছু একটা আছে এরকম, ঠিক আছে? এরকম ব্রাঞ্চ আরও আছে, এটা একটা লুপ হলো, একটা লুপ ফর্ম করলো এইটা। এই লুপে রেজিস্ট্যান্সটা ভ্যালু বললো R1 R2 R3 R4, এটা ε1 ε2 ε3 এরকম। তার মানে কিছু ভোল্টেজ সোর্স আছে, কিছু রেজিস্ট্যান্স আছে। আচ্ছা, এর থ্রু দিয়ে কারেন্ট আমি ধরলাম I3 এদিকে, I2 এদিকে, এটা কত I2 না 4, আচ্ছা 4 এদিকে, I1 এদিকে, I2 এদিকে ধরলাম, যে এরকম। এই কিরচফ ভোল্টেজ ল বলছে টোটাল যে কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স মানে আইকে আর কে, সেই টোটাল কারেন্ট ইনটু রেজিস্ট্যান্সের সামটা ইকুয়ালস টু হবে টোটাল যে ইএমএফ আছে সেই ইএমএফ এর সামের সমান। টোটাল যে কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স সেটাকে হবে আমাদের টোটাল যেসব ভোল্টেজ সোর্স আছে সেই ভোল্টেজ সোর্সের সামেশনের সাথে সমান। এইবারে আমাদের এখানে ধরে নিতে হবে একটা ডিরেকশন, সেই ডিরেকশনের দিকে যারা যাবে প্লাস ধরবো, আর উল্টো দিকে গেলে মাইনাস ধরবো। কিরকম, আমি 1 নম্বর থেকে শুরু করছি। I1 কারেন্টটা কোন দিকে যাচ্ছে, এই অ্যারোর দিকে যাচ্ছে, অ্যারোটা এরকম ভাবে ভাবো বড় করে, হ্যাঁ? আচ্ছা, এই I1টা উপরে লিখে দিই, আর ওটা লিখতে সুবিধা হবে, এটা I1, অ্যারোটা আমি এরকম করে দেখাচ্ছি, ঠিক আছে? এই অ্যারোর দিকে যারা যাবে তাদেরকে পজিটিভ ধরবো, আর উল্টো দিকে যারা যাবে তাদেরকে আমরা নেগেটিভ বলবো। ওকে, তার মানে এরকম বলতে পারি যে I1 কারেন্টটা আমার পজিটিভ অ্যারোর দিকে যাচ্ছে, তাহলে I1 R1 প্লাস হলো I2টা নেগেটিভ দিকে যাচ্ছে, অ্যারোর উল্টো দিকে যাচ্ছে, তো তাহলে এটা মাইনাস I2 R2, I3টা অ্যারোর দিকেই যাচ্ছে প্লাস I3 R3, আবার I4টাও অ্যারোর দিকেই যাচ্ছে, তার মানে প্লাস I4 R4। টোটাল কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে ইকুয়াল টু হচ্ছে টোটাল ইএমএফ। ইএমএফ প্রথম থেকে দেখতে থাকি, এই যে ইএমএফটা আছে এর জন্য কারেন্টটা বাড়াবে এইদিকে, আর আমার অ্যারোটা নেওয়া হচ্ছে এদিকে, তাহলে এপসাইলনটা হয়ে যাচ্ছে মাইনাস। ক্লিয়ার? সিমিলারলি ε2টার জন্য কারেন্ট বাড়াবে এদিকে, আর আমার অ্যারোটা আসছে এদিকে, উল্টো দিকে হচ্ছে, তাহলে মাইনাস ε2। ε3 দিকে যায়, এই অ্যারোটা তো ঘুরছে এইভাবে, তাহলে অ্যারোটা এদিকে যাচ্ছে আর কারেন্টটাও আমার এদিক থেকেই বার হচ্ছে, দুটো একই দিকে, তাই জন্য প্লাস ε3। ক্লিয়ার? আশা করছি প্লাস মাইনাসটা বোঝা গিয়েছে যে টোটাল কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স ইকুয়াল টু হবে টোটাল ইএমএফ, কিন্তু প্লাস মাইনাসটা খেয়াল রাখতে হবে, কোনো একটা অ্যারো, এই অ্যারোটা উল্টো দিকেও নিতে পারি, রিলেশন একই আসবে। সেই অ্যারোর দিকে যারা যাবে প্লাস নেব, উল্টো দিকে গেলে মাইনাস নেব। এই জিনিসটাকে আমাদের বলা হচ্ছে কিরচফস ভোল্টেজ ল। তার মানে কি বলতে পারি, ইন আ closed loop within a linear circuit is the in a linear circuit the product of current and resistance, actually the sum of the algebraic sum of algebraic, not vectorically, so that's why algebraic sum of product of current and resistance is equal to the algebraic sum
অফ অল ভোল্টেজ সোর্স। তার মানে যত কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স আছে তাদের যোগফলটা অ্যালজেব্রিক সামটা যত ভোল্টেজ সোর্স আছে ওই লুপের মধ্যে তাদের সাথে যোগ করে সমান হবে। এইখানে আমরা যেটা পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি আই কে আর কে ইকুয়ালস টু সামেশন ইজ এ। এবার দুদিকেই যদি আমরা কিউ দিয়ে মাল্টিপল করে দিই, চার্জ দিয়ে মাল্টিপল করে দিই, তাহলে আমরা কি পাবো, এদিকে কিউ এদিকে কিউ, তাহলে কিউ দিয়ে মাল্টিপল করার পরে যেটা পেলাম কিউ ইন্টু এটা তো ভোল্টেজ, তার মানে কি হচ্ছে, এটা এনার্জি বোঝাচ্ছে, সেই এনার্জিটা আমাদের কি হচ্ছে, কনস্ট্যান্ট হচ্ছে। তার মানে কার্চফ ভোল্টেজ লটা হচ্ছে আমাদের কি বোঝাচ্ছে, কেভিএল ইজ নাথিং বাট আ এনার্জি কনজারভেশন ল, এনার্জি কনজারভেশন ল। তাহলে কেসিএলটা হচ্ছে কার্চফস কারেন্ট লটা হচ্ছে আমাদের কনজারভেশন অফ চার্জ, আর কেভিএলটা হচ্ছে কনজারভেশন অফ এনার্জি। ওকে, কেসিএল এ আমাদের কি হচ্ছে, টোটাল কারেন্টটা জিরো হচ্ছে, কোনো একটা পয়েন্টে টোটাল কারেন্ট জিরো, যেখানে ইনফ্লুগুলোকে প্লাস ধরবো আর আউটফ্লোগুলোকে নেগেটিভ ধরবো। আর এখানে কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্সটা টোটাল ইএমএফ এর সাথে সমান হবে, কিন্তু নোটেশনটা আমাকে খেয়াল রাখতে হবে, একটা অ্যারো ধরে নেবো, অ্যারোর দিকে যে সবগুলো যাবে প্লাস আর উল্টো দিকে যেটা যাবে মাইনাস। ওকে, এটাকে হচ্ছে অ্যালজেব্রিক সাম। এরপরে আমরা চলে আসি নেক্সট পয়েন্টে, যেটা হচ্ছে হুইস্টন ব্রিজ। এটা একটা ইম্পর্টেন্ট প্রপার্টি পাবো হুইস্টন ব্রিজ থেকে, যেটা আমাদের ম্যাথমেটিক্সে খুবই খুবই হেল্প করে। সেটা হচ্ছে হুইটস্টোন ব্রিজ, হুইস্টন ব্রিজ 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 কি বলছে না, এটার স্ট্রাকচারটা এরকম হয়, এই স্ট্রাকচারটা আমাদের ব্রিজের মতো হয় বলেই নামটা এরকম হয়েছে। চারটে রেজিস্ট্যান্স এরকম কানেক্ট থাকবে, হ্যাঁ, আর মাঝখান দিয়ে একটা গ্যালভানোমিটার থাকবে। গ্যালভানোমিটার মানে হচ্ছে যেখান দিয়ে কারেন্টের ইমেজ কারেন্টের একটা আইডিয়া পাওয়া যায়। আর এখানে একটা ইএমএফ আছে, মানে একটা চাবি করলাম কানেকশনটা কন্ট্রোল করার জন্য। এই রেজিস্ট্যান্সটার ভ্যালু পি, এটা কিউ, এটা আর, এটা এস, এটা। ওকে, আচ্ছা এখানে অ্যাকচুয়াল ছবিটা, ও সরি, এখানে অ্যাকচুয়াল ছবিটা এরকম চাবি দিয়েই করা হয়, মানে এখান দিয়ে তো খুব কম কারেন্ট যায়, দিয়ে চেক করে ছেড়ে দেওয়া হয়, অনেকক্ষণ ধরে ফ্লো হলে এর কাঁটাটা কেটে যাবে, সেন্সিটিভিটি খারাপ হয়ে যাবে। হ্যাঁ, তো এখন গল্প হচ্ছে ব্যালেন্সড কন্ডিশনটা আমাদের জানতে হবে। ব্যালেন্সড কন্ডিশন মানে কি, যখন এই গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো কারেন্ট যাবে না, ব্যালেন্সড কন্ডিশন। ব্যালেন্সড ব্যালেন্সড কন্ডিশন। ব্যালেন্সড কন্ডিশন মানে কি, ব্যালেন্সড কন্ডিশন মানে হচ্ছে আমাদের কোনো কারেন্ট ফ্লো হবে না, নো কারেন্ট থ্রু জি এর মধ্য দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না। জি এর মধ্য দিয়ে কখন কারেন্ট ফ্লো হবে না, যখন এই দুটো পয়েন্টে, এগুলোর নাম দিয়ে দিই এ বি সি ডি, যখন এই দুটো পয়েন্টের পোটেনশিয়াল সেম হবে, কখন কোনো কারেন্ট ফ্লো হবে না, না পোটেনশিয়াল অফ বি ইকুয়ালস টু পোটেনশিয়াল অফ ডি, এটা যখন হবে। এইবারে এই দুটো পয়েন্টের পোটেনশিয়াল আমরা বার করব কি করে, না এই পয়েন্টটা যদি জিরো পোটেনশিয়াল ধরে থাকি, এই পয়েন্টটা যদি জিরো পোটেনশিয়াল ধরে থাকি, এখান দিয়ে তো আমাদের আই কারেন্ট যাচ্ছে, তার দুটো ব্রাঞ্চ ধরে নিলাম I1 আর I2। ওকে, তাহলে এই দুটো পয়েন্টের পোটেনশিয়াল যদি সেম হয়, এদিক থেকে আমরা দেখতে পাচ্ছি এর অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স ইকুয়াল টু এর অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস পি ইকুয়ালস টু পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস আর হবে। যেহেতু এই দুটো পয়েন্ট সেম আর এখানে কোনো পোটেনশিয়াল ডিফারেন্স নেই, তাহলে এর অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স এর অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স সমান হবে। এখান থেকে কি পাচ্ছি, পোটেনশিয়াল ডিফারেন্স ইকুয়াল টু জানি কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স, তাহলে I1 ইন্টু পি, আর এখান থেকে পাচ্ছি I2 ইন্টু আর। আবার আমরা একটা জিনিস পাচ্ছি, এর অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স আর এর অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স সেম হতে হবে, কারণ এইটা তো সেম পয়েন্ট আর এই দুটোর পয়েন্টের মধ্যে সেম আছে। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স অফ কিউ ইকুয়ালস টু পোটেনশিয়াল ডিফারেন্স অফ এস। তাহলে কিউ এর পোটেনশিয়াল ডিফারেন্স মানে কি, ওর কারেন্ট, এই যে I1 কারেন্টটা সেটাই এদিক দিয়ে যাবে, কারণ এইখান দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, তাহলে I1 কারেন্টটা কোন দিক দিয়ে যাবে, ওদিক থেকে যাবে। সিমিলারলি এই I2 কারেন্টটা এদিক থেকে যাবে, তাহলে
আই কিউ কিউ ভি কিউ মানে হচ্ছে I1 ইন্টু আর মানে কিউ, আর এটা হচ্ছে I2 ইন্টু এস। এবার এই দুটোকে জাস্ট রেশিও করে দিলাম, 1 নম্বর ইকুয়েশন আর 2 নম্বর ইকুয়েশন, এই দুটোকে ডিভাইড করে দিই 1/2 করলে কি হবে, I1 পি বাই I1 কিউ, তাহলে I1 কোনটা যাবে, পি বাই কিউ, আর ওদিকে হচ্ছে I2 আর বাই I2 এস, তার মানে আর বাই এস। এই যে রিলেশনটা পেলাম, এটা কিসের রিলেশন, এটা হচ্ছে ব্যালেন্সড কন্ডিশন। তার মানে কোনো একটা হুইস্টন ব্রিজ ব্যালেন্সড কন্ডিশনে যদি থাকে, ব্যালেন্সড কন্ডিশন মানে হচ্ছে এখান দিয়ে কোনো আমার এবার কারেন্ট ফ্লো হবে না। সেখানে কন্ডিশনটা কি, সেটা হচ্ছে পি বাই কিউ, মানে এই রেজিস্ট্যান্স বাই এই রেজিস্ট্যান্স ইকুয়ালস টু এই রেজিস্ট্যান্স বাই এই রেজিস্ট্যান্স। তাহলে এইটা যদি স্যাটিসফাই করে সেটা হচ্ছে ব্যালেন্সড কন্ডিশন, মানে মাঝখান দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না। ব্যালেন্সড কন্ডিশন অফ হুইটস্টোন ব্রিজ, হুইটস্টোন ব্রিজের ব্যালেন্সড কন্ডিশন হচ্ছে আমাদের এইটা। ওকে, ওকে, এরপরে চলে আসি রিওস্ট্যাট মানে হচ্ছে অ্যাকচুয়ালি একটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স, যেখানে আমরা পজিশন চেঞ্জ করলে রেজিস্ট্যান্সটা চেঞ্জ করতে পারি, ঠিক আছে। সেই রিওস্ট্যাট ইউজ করে মেনলি আমরা যেটা, আচ্ছা রিওস্ট্যাটটা একটু ছোট করে লিখে দিই, রিওস্ট্যাট 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 মানে আমরা কি বলছি, রিওস্ট্যাট মানে হচ্ছে একটা ভেরিয়েবল রেজিস্ট্যান্সটাকে আমরা ভ্যারি করতে পারি। আচ্ছা, সেই রিওস্ট্যাট ইউজ করে আমরা যেটা করব ফার্স্ট হচ্ছে মিটার ব্রিজ, এটা একটা ইম্পর্টেন্ট প্র্যাকটিক্যালে আছে, সেটা হচ্ছে মিটার ব্রিজ মিটার ব্রিজ মিটার ব্রিজ মিটার ব্রিজটা কি বলছে, মিটার ব্রিজটা হচ্ছে এইরকম কনফিগারেশন হয়, আমরা যদি কনফিগারেশনটা ড্র করি, একটা 1 মিটার দৈর্ঘ্যের তার থাকে, ঠিক আছে, এটা হচ্ছে 1 মিটার, 1 মিটার মানে হচ্ছে 1 সেন্টিমিটার। এই তারের এবারে আমরা কানেকশন করব, এখানে কি হয়, এখান থেকে কানেক্ট করে এখান থেকে একটা রেজিস্ট্যান্স দেওয়া থাকে আর রেজিস্ট্যান্স, এখান থেকে কানেক্ট করে এখানে একটা এজ রেজিস্ট্যান্স, এইগুলো রেজিস্ট্যান্স বক্স থেকে করা হয়, হ্যাঁ, আর এটা কানেক্ট করে দেওয়া হয়, এটা হচ্ছে তারটা, আর ওইগুলো এমনি তার, এই তারটা হচ্ছে আমাদের ওই 1 মিটার তার, যেটা কোনো একটা টেবিলের ওপর ফিক্সড থাকে, পুরো 1 মিটার দৈর্ঘ্যেই নেওয়া হয়, সেই জন্য এর নাম হচ্ছে মিটার ব্রিজ। হ্যাঁ, 1 মিটার দৈর্ঘ্যের একটা তার নিলাম, আর এগুলো এমনি কন্ডাক্টর। এরপরে এখানে কি করছি, এখানে একটা গ্যালভানোমিটার দিয়ে দিলাম, দিয়ে এটাকে বলা হয় জকি, এটাকে আমরা শিফট করব, ঠিক আছে, এই জকিটাকে শিফট করব। এবার এটা অনেকটা কি হলো, হুইস্টন ব্রিজের মতো হয়ে গেল, এটা একটা রেজিস্ট্যান্স দেবে, এটার নাম দিলাম পি, এটা কিউ, পি কিউ আর এস। এবার এই জকিটা সরিয়ে সরিয়ে আমরা দেখব যে কোন পয়েন্টে গ্যালভানোমিটারের পার্টটা জিরো দিচ্ছে। গ্যালভানোমিটারের পার্ট জিরো মানে কি, এখান দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না, এখান দিয়ে যদি কোনো কারেন্ট ফ্লো না হয় তাহলে হুইস্টন ব্রিজের এটা স্যাটিসফাই করবে। আচ্ছা, এখান দিয়ে আমাদের এটা দিতে হতো, তো এই দুটো জাংশনে, হ্যাঁ, এখান থেকে আমাদের ব্যাটারি দিতে হবে, তো ব্যাটারি কানেকশন না হলে কি করবে, ব্যাটারিটা কানেক্ট করে দিই, একটা ব্যাটারি কানেক্ট করে দিই, ব্যাটারিটা আমরা এখানে একটা, ঠিক আছে, ডাইরেক্ট কানেক্ট করে দিলাম, একটা ব্যাটারি কানেক্ট করে দিলাম। আচ্ছা, এবার যেটা বলছিলাম, এটাতে আমাদের ওই কখন জি এর ব্যালেন্সড হচ্ছে, মানে জি এর ভ্যালু নাল পয়েন্ট বলা হয়, নাল পয়েন্ট মানে হচ্ছে নো কারেন্ট থ্রু জি এর থ্রু দিয়ে কোনো কারেন্ট যাবে না, সেটা হচ্ছে নাল পয়েন্ট। সেখানে আমাদের কি হবে, সেখানে আমাদের ব্যালেন্সড কন্ডিশন হচ্ছে, ব্যালেন্সড কন্ডিশন স্যাটিসফাই করবে, ব্যালেন্সড কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলে পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস, তার মানে পি বাই কিউ ইকুয়ালস টু আর বাই এস। এবারে গল্প হচ্ছে, এইটা হচ্ছে আমাদের নোন, এটা মানে আমাদের এক্সপেরিমেন্টাল ভিউ এর পয়েন্টে যদি বলি, এটা নোন রেজিস্ট্যান্স, আর এটা হচ্ছে আননোন রেজিস্ট্যান্স, ঠিক আছে। এইবারে তাহলে এই এস ইকুয়ালস টু, এখান থেকে আমরা কি পেলাম, আলটিমেটলি এস ইকুয়ালস টু পেলাম আর ইন্টু বা কিউ বাই পি ইকুয়ালস টু আর, ঠিক বলেছি। এবারে এই যে পি মানে হচ্ছে এই পার্টের রেজিস্ট্যান্স, কিউ মানে হচ্ছে এই পার্টের রেজিস্ট্যান্স, তাহলে রেজিস্ট্যান্সটা
আমরা জানি রো আর ইকুয়াল টু রো এল বাই এ হয়, এটা জানি রেজিস্ট্যান্স রেজিস্টিভিটির সাথে এইভাবে রিলেটেড। তাহলে এই পি যে রেজিস্ট্যান্সটা ভ্যালুটা সেটা কি হবে, রো এইটুকুর লেন্থ যদি এক্স বলে থাকি, তাহলে এক্স আর ক্রস সেকশন এরিয়া এ। সিমিলারলি কিউ এর রেজিস্ট্যান্স কত হবে, রো বাকি লেন্থটা কত হবে, এটা তো এক্স সেন্টিমিটার, তাহলে বাকিটা হয়ে যাবে 100 মাইনাস এক্স বাই এ। এবার যদি পি বাই কিউ করি, এখানে রো আর এটা ক্যান্সেল হয়ে যাবে, কিউ বাই পি এখানে হচ্ছে, তাহলে রো ক্যান্সেল হয়ে যাবে, 100 মাইনাস এক্স বাই এক্স ইন্টু আর, এটা হচ্ছে এস এর ভ্যালু। তার মানে এই সিম্পল একটা এক্সপেরিমেন্টাল সেটআপ থেকে 1 মিটার তারের একটা দৈর্ঘ্য নিয়ে একটা রেজিস্ট্যান্স যদি আমরা জানি, সেই আননোন রেজিস্ট্যান্সটা খুব সহজেই আমরা এই মিটার বেস দিয়ে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এই মিটার বেস দিয়ে আমরা খুব সহজেই এই আননোন রেজিস্ট্যান্সের ভ্যালুটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এটা একটা খুব ইম্পর্টেন্ট ইউজ বলতে পারি। আচ্ছা, এরপরে চলে আসি পোটেনশিওমিটার। পোটেনশিওমিটার বা সংক্ষেপে আমরা এটাকে পড বলে থাকি, পোটেনশিওমিটার। পোটেনশিওমিটার, এটাই আজকে আমাদের লাস্ট টপিক, পোটেনশিওমিটার। এই পোটেনশিওমিটারটা জানবো আর পোটেনশিওমিটারের অ্যাপ্লিকেশনটা জানবো আজকে। ঠিক আছে, আচ্ছা কিরকম পোটেনশিওমিটারটা, পোটেনশিওমিটার অনেক সময় একে পড বলা হয়, প্র্যাকটিক্যাল রুমে আমরা একে পড বলবো। এটা হচ্ছে একটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স, ভেরিয়েবল রেজিস্ট্যান্স, ভেরিয়েবল রেজিস্ট্যান্স। এটা অ্যাকচুয়ালি দেখতে হয় এরকম, তিনটে তার বার হয়। এই আগেকার দিনে ওই রেডিওগুলো যেগুলো ছিল, রেডিও বা টিভি, ওখানে দেখলে বোঝা যাবে এরকম বড় বড় যে নবগুলো থাকতো, সেই নবগুলো মাঝে মধ্যে খুলে চলে আসতো, আর একটা সরু একটা ডান্ডা বেরিয়ে আসতো। সেই ডান্ডাটা অ্যাকচুয়ালি পটের ডান্ডা। ওই পটটা যদি কখনো খোলা হয় পুরানো টিভিতে, তাহলে ওখানে দেখা যাবে এরকম তিনটে দাগ আছে। ঠিক আছে, এইখান দিয়ে ডান্ডাটা বেরিয়েছে, এই তিনটে টার্মিনাল থাকে। হ্যাঁ, এই তিনটে টার্মিনালের ভিতরে, এই পটের ভিতরে, এটা 3 ডাইমেনশন ছবি, পটের ভিতরে অ্যাকচুয়ালি যেটা থাকে সেটা হচ্ছে এরকম একটা রেজিস্ট্যান্স, অনেকটা বড় রেজিস্ট্যান্স, তার এই দুটো টার্মিনাল আর একটা জকি, এই হচ্ছে তিনটে টার্মিনাল। ঠিক আছে, এই একটা টার্মিনাল, এটা হচ্ছে জকি, আর একটা টার্মিনাল, তিনটে টার্মিনাল, এটাকে বলা হয় জকি যে। এটা হচ্ছে পড। এই জকিটা আমরা সরাই, মানে ওই যে নবটা ঘোরাই, নবটা ঘোরানো মানে এই জকিটা আমরা এদিক ওদিক করি। এই জকিটা যদি এদিক ওদিক করি তাহলে আমাদের রেজিস্ট্যান্সটা চেঞ্জ হবে। কীরকম না, আমি ধরলাম যে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা আমরা কানেক্ট করেছি, দিয়ে এখানে একটা রেজিস্ট্যান্সটা মাপছি, এর অ্যাক্রসে রেজিস্ট্যান্স মাপছি, তাহলে রেজিস্ট্যান্সটা কী হবে, এর অ্যাক্রসে যদি রেজিস্ট্যান্সটা মাপি তাহলে কী হবে, রেজিস্ট্যান্সটা আমি ধরলাম যে এর টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে আর, তাহলে এইটুখানি রেজিস্ট্যান্স যদি স্মল আর বলে থাকি, তাহলে স্মল আর এর ভ্যালু কত হতে পারে, 0 হতে পারে এখানে যদি টাচ করি, আর ম্যাক্সিমাম হতে আর হতে পারে। তার মানে কোনো একটা ফিক্সড রেজিস্ট্যান্সকে যদি আমরা ভেরিয়েবল রেজিস্ট্যান্সে কনভার্ট করতে চাই, এর ভেতরে তো টোটাল রেজিস্ট্যান্স ফিক্সড আছে, তাহলে ভেরিয়েবল রেজিস্ট্যান্সে কনভার্ট করতে চাই, তাহলে আমরা কিন্তু এরকম পড ইউজ করতে পারি। মানে পডটা হচ্ছে একটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স, পোটেনশিওমিটারটা হচ্ছে একটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স। ওকে, এর বেশ সুন্দর সুন্দর ইউজ আছে এখানে, ভেতরে এরকম তার থাকে। আর প্র্যাকটিক্যাল রুমে আমরা যদি দেখি, এখানে অনেকগুলো এরকম তার দেওয়া থাকে। ঠিক আছে, ওই যে মিটার ব্রিজে একটা ছিল, এরকম যদি 10টা তার নিয়ে করা হয়, সেটাকেই হয়ে যাবে পোটেনশিওমিটার, মানে অনেক লম্বা তার যদি নিই। আমি এটা ইলেকট্রনিক পোটেনশিওমিটারের কথা বললাম, আর ইলেকট্রিক্যাল পোটেনশিওমিটারের কথা যদি বলি, তাহলে কিন্তু এরকম লম্বা লম্বা তার এরকম অনেক থাকে, 10টা থাকে মেনলি, তাহলে 10 ইন্টু 100 অতগুলো হচ্ছে আমাদের থাকবে, তার থাকবে। ওকে, ইলেকট্রিক্যাল, আর এটা হচ্ছে ইলেকট্রনিক্সের পোটেনশিওমিটার। ফাংশন কিন্তু একই, ফাংশনটা হচ্ছে এইটা। এবার আমরা চলে আসি এর সাহায্যে আমরা কি করে 1 নম্বর ইউজ তো এটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স, 1 নম্বর ইউজ যদি বলি ভেরিয়েবল রেজিস্ট্যান্স, ভেরিয়েবল রেজিস্ট্যান্স। এর পরের ইউজ যদি চলে যাই, তাহলে আমরা একটা আননোন সোর্সের ইএমএফ পেয়ে যাব, ইলেকট্রোমোটিভ ফোর্স, ইএমএফ পেয়ে যাব, সোর্স অফ ভেরিয়েবল ইএমএফ, সোর্স, ও না আর একটা ইউজ অ্যাকচুয়ালি ভুল বললাম, ইএমএফ ভেরিয়েবল ইএমএফ হিসাবে ইউজ করা যায়। কীরকম, সোর্স অফ ভেরিয়েবল ইএমএফ, সোর্স অফ ভেরিয়েবল হিসাবে ইউজ করা যায়। কীরকম না, এইটা হচ্ছে আমার একটা ফিক্সড ব্যাটারি ছিল, এটা যদি আমরা ডাইরেক্ট কানেক্ট করি তাহলে এর যা ভ্যালু ই
সেইটা পেয়ে যাব। কিন্তু এখানে আমরা কি করে দিলাম, একটা পড লাগিয়ে দিলাম, ঠিক আছে, যার 3টে টার্মিনাল আছে, তার মধ্যে আমি এইটা নেব আর এইটা নেব। ওকে, তাহলে এই দুটো টার্মিনাল যদি নিই, তার মানে 3টে টার্মিনাল এই দুটো এদিকে কানেক্ট করেছি আর এর এখান দিয়ে কমন নিয়ে এসে মাঝেরটা কানেক্ট করেছি, বুঝা যাচ্ছে? একটা, দুটো, 3টে কানেকশান আছে। এই 2 নম্বরটা এই ব্যাটারির মাইনাসেও করেছি, এদিকেও কমনে আছে, আর ব্যাটারির প্লাসটা এখানে কানেক্ট আছে, আর পটের এটা প্লাসটা ব্যাটারির প্লাসে কানেক্ট আছে, আর পটের মাঝখানের কানেকশানটা এই নিয়েছি। এটা হচ্ছে আমাদের আউটপুট এপসাইলন প্রাইম। এবারে গল্প কি হচ্ছে, এটাকে আমরা ভ্যারি করব। তাহলে এখান দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, কারেন্টটা কত যাচ্ছে, এখান দিয়ে কারেন্টটা কত ফ্লো হচ্ছে, কারেন্ট ইকুয়ালস টু হচ্ছে আমার টোটাল ইএমএফ বাই টোটাল রেজিস্ট্যান্স। টোটাল রেজিস্ট্যান্স যদি আর বলে থাকি, তাহলে এপসাইলন প্রাইম এর অ্যাক্রসের রেজিস্ট্যান্স, ভোল্টেজটা কত হবে না, ওই কারেন্ট ইন্টু এর অ্যাক্রসের যে রেজিস্ট্যান্স, ওর অ্যাক্রসের যে রেজিস্ট্যান্স, তাহলে এখানে হয়ে যাবে এপসাইলন বাই আর ইন্টু আর। এটা পেয়ে গেলাম। তার মানে এপসাইলন ইকুয়ালস টু হয়ে যাচ্ছে, সরি, এপসাইলন প্রাইম ইকুয়ালস টু হয়ে যাচ্ছে আর বাই আর ইন্টু এপসাইলন। এবার আমরা খেয়াল আছি আর এর ভ্যালু কী হতে পারে, 0 থেকে আর, তাহলে এপসাইলন প্রাইমের ভ্যালু 0 যদি বসাই 0 হবে, আর আর বসালে কী হয়ে যাবে, এপসাইলন হয়ে যাবে। তার মানে আমার কি ছিল, একটা ফিক্সড ইএমএফ ছিল, সেই ফিক্সড ইএমএফটা এখানে কী হয়ে যাচ্ছে, আমার ভেরিয়েবল ইএমএফ হয়ে যাচ্ছে 0 থেকে ম্যাক্সিমাম। এটা মানে ওই ফিক্সড যে ভ্যালু তার থেকে বাড়বে না, কিন্তু সেটাকে আমরা ওই পর্যন্ত ভ্যারি, সাপোজ এপসাইলনের ভ্যালু হচ্ছে 12 ভোল্ট, তাহলে 12 ভোল্ট যদি হয়, তাহলে এটার ভ্যালু কত হবে, 0 থেকে 12 ভোল্ট চেঞ্জ করতে পারবো। তার মানে আমার সাপোজ আছে ভোল্টেজ সোর্স 12 ভোল্ট, আর আমার কোনো একটা জায়গায় লাগবে হচ্ছে 8 ভোল্ট, তাহলে সিম্পল একটা পড ইউজ করে দেবো, পড ইউজ করে দিলেই ওখানে 8 ভোল্ট পেয়ে যাবো। ঠিক আছে, এটা হচ্ছে 2 নম্বর ইউজ, একটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স, একটা ভেরিয়েবল ইএমএফ। এরপরে যদি একটা থার্ড ইউজের কথা বলি, তাহলে হচ্ছে একটা আননোন ইএমএফ ব্যাটারি আছে, তার ইএমএফটা যদি আমরা বার করতে চাই, ডিটারমিনেশন অফ দি ইএমএফ অফ আ সেল। কোনো একটা সেলের ইএমএফ যদি আমরা জানতে চাই, তাহলে পোটেনশিওমিটার দিয়ে কিভাবে জানতে পারি সেটা দেখতে চাইছি, ঠিক আছে না। ওই যে ডায়াগ্রামটা করলাম এখানে, সেখানে একটা, এই হচ্ছে আমার একটা নোন ইএমএফ, এটা নোন, এখানে একটা পোটেনশিও মিটার কানেক্ট করে দেব, একটা পোটেনশিওমিটার কানেক্ট করে দেব। সেই পোটেনশিওমিটারের কি বলেছিলাম, এখানে একটা ভোল্টেজটা মাপছিলাম, ভেরিয়েবল ভোল্টেজ সোর্স। এইবারে সেইখানেই যদি আমাদের আননোন সোর্সটা লাগিয়ে দিই, সরি ওইদিকে না, আননোন সোর্সটা লাগিয়ে দিই উইথ গ্যালভানোমিটার, এটা গ্যালভানোমিটার, ঠিক আছে, এটা জকি। তাহলে কি হবে, এই জকিটা সরিয়ে সরিয়ে আমরা দেখব যে কখন ব্যালেন্সড হচ্ছে। এটা হচ্ছে আননোন জকিটা, আচ্ছা এইদিকেই করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, যেটা অলরেডি করেছি, তাই না। এখানে একটা জকি দিয়ে দিলাম, এই গ্যালভানোমিটার দিয়ে দিলাম, এখানে ব্যাটারিটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আননোন আর এটা হচ্ছে আমাদের নোন, ঠিক আছে। এই জকিটা সরিয়ে সরিয়ে দেখব কখন গ্যালভানোমিটারে 0 হচ্ছে। 0 হওয়া মানে কি, এর অ্যাক্রসের যে ভোল্টেজটা আমার পাওয়ার কথা ছিল আর এর যে ভোল্টেজটা, সেই দুটো ক্যান্সেল হয়ে যাচ্ছে, ইচ আউট। মানে এখান দিয়ে যে পজিটিভ ভোল্ট দিচ্ছে আর এই পজিটিভ ভোল্ট দুটোর পয়েন্টের ভোল্টেজ সমান হলে তবেই তো আমাদের গ্যালভানোমিটারের পার্টটা 0 দেখাবে। তাহলে এই যে এপসাইলন নটের প্রাইম, সেটা অ্যাকচুয়ালি আমাদের পাবো ওই আর বাই আর ইন্টু এপসাইলন। ওকে, আর বাই আর ইন্টু এপসাইলন, এটাই হচ্ছে আমাদের আননোন ভ্যালু। এখানে আমাদের ভেরিয়েবল সোর্স হিসাবে কাজ করাচ্ছিলাম, এবং সেই ভোল্টেজ সোর্সটার ভ্যালুটা কত যদি জানতে চাই, তাহলে এখানে ক্যালকুলেটর লাগিয়ে দেবো। তাহলে এটা সরিয়ে সরিয়ে দেখবো যে কোন ভ্যালুর জন্য আমাদের 0 হচ্ছে। ওকে, কোন ভ্যালুর জন্য অ্যাকচুয়ালি 0 হচ্ছে। আচ্ছা, এই আর আর আরটার রেশিও মানে অ্যাকচুয়ালি লেন্থের রেশিও, তাই না, টোটাল লেন্থের রেশিও। মানে রেজিস্ট্যান্সটা তো প্রপোর্শনাল টু আর এল হয়, তাহলে আর বাই আর অ্যাকচুয়ালি হচ্ছে এল বাই এল। এটা হচ্ছে ওই কতটা লেন্থ পর্যন্ত যাচ্ছি এইটুখানি এল, আর এটা যদি টোটাল এল বলে থাকি, হ্যাঁ, এল বাই এল। তার মানে এটাকে আমরা আর না বলে এল এর টার্মসেও বলতে পারি, লেন্থের টার্মসেও বলতে পারি, সেটা হচ্ছে এইটা। ওকে, খুব একটা কঠিন কিছু নয়।
এরপরের যে সার্কিটটা আমাদের লাগবে সেটা হচ্ছে একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স যদি বার করতে চাই। ইন্টারনাল রেজিস্ট্যান্স, ডিটারমিনেশন অফ ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ এ সেল। internal resistance of a cell, internal resistance of a cell, কোনো একটা সেলের ইএমএফ পেয়ে গেলাম আর ইন্টারনাল রেজিস্ট্যান্স পাবো। ইন্টারনাল রেজিস্ট্যান্স পাওয়ার জন্য কি করব, এইখানে আচ্ছা গ্যালভানোমিটারটা কি ফুল কানেক্ট করে দিলাম না, ওটা ঠিক আছে। ইন্টারনাল রেজিস্ট্যান্স বার করার জন্য সার্কিটটা একটু চেঞ্জ করতে হবে। সার্কিটটা এরকম করব আমরা, এই রয়েছে এখানে আমার টোটাল ইএমএফ এর ব্যাপারটা রয়েছে, এখানে আননোনের ইএমএফটা রইল, এখানে একটা চাবি কানেক্ট করে তার সাথে রেজিস্ট্যান্স লাগিয়ে কানেক্ট করে দিলাম, এরপরে গ্যালভানোমিটার লাগিয়ে এই জকিটা লাগিয়ে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে জকি হলো। এটা হচ্ছে ই এপসাইলন, এটা এপসাইলন প্রাইম, এটা হচ্ছে একটা আননোন রেজিস্ট্যান্স। আচ্ছা, এটা আননোন রেজিস্ট্যান্স আর প্রাইম দিলাম। ওকে, প্রথমে এই কেটাকে আমরা কি করে দেব, কেটা ওপেন থাকবে। ঠিক আছে, প্রথমে কেটা ওপেন রাখলাম। কেটা যদি ওপেন থাকে, কেটা ওপেন মানে এইখানের এই রেজিস্ট্যান্সটার কোনো কাজ নেই। এখানের এই রেজিস্ট্যান্সটার যদি কোনো কাজ না থাকে তাহলে এই এর যে ইন্টারনাল রেজিস্ট্যান্স স্মল আর, আচ্ছা প্রাইম দিলাম, এই আর এর সাথে যেন না গুলিয়ে যায়, স্মল আর প্রাইম, এই যে কারেন্টটা আছে সেই কারেন্টটা ওর থ্রু দিয়ে যাবে না, তাই তো? তাহলে যা যাবে এখান দিয়ে যাবে, তাহলে এখান দিয়ে যদি যায় তাহলে তার জন্য একটা ইএমএফ আমরা পাবো, এপসাইলনের ভ্যালু পাবো, সেটা হচ্ছে ওই সাম লেন্থ L1 ইন্টু এল এপসাইলন, এটা পাবো, তাই তো? এরপর এরপর যদি আমরা এখানে এটাকে ক্লোজ করে দিই, ক্লোজড মানে হচ্ছে এবার আটটা আমার এফেক্টিভ হয়ে যাবে। আটটা যদি এফেক্টিভ হয়ে যায়, এই দুটো রেজিস্ট্যান্স এখন কাজ করবে, তাহলে এই সার্কিটের মধ্য দিয়ে যে টোটাল কারেন্টটা, সেই কারেন্টের ভ্যালু কত হবে? কারেন্টের ভ্যালু হয়ে যাবে ভোল্টেজ মানে ইএমএফ, মানে এখানে হচ্ছে আমাদের এই এপসাইলন প্রাইম, এই সার্কিটের কারেন্টটা এপসাইলন প্রাইম বাই টোটাল রেজিস্ট্যান্স। টোটাল রেজিস্ট্যান্স কত হচ্ছে? আর প্রাইম প্লাস আর প্রাইম, এটা হবে রেজিস্ট্যান্স। এইবারে এর অ্যাক্রসের যে ভোল্টেজটা, এর অ্যাক্রসের যে ভোল্টেজটা, সেই ভোল্টেজটা কত হবে? ভোল্টেজ অ্যাক্রস সেল বা রেজিস্ট্যান্স যাই বলি না কেন, অ্যাক্রস আর, সেটা হচ্ছে আমার ওই টোটাল যেটা হওয়ার কথা ছিল সেইটার থেকে ওই আইআরটা বাদ যাবে, নষ্ট ভোল্ট, এই ইন্টারনাল রেজিস্ট্যান্সের জন্য কিছুটা ভোল্টেজ আমাদের লস্ট হবে, লস্ট ভোল্ট হবে, তাই তো? সেই লস্ট ভোল্টটা হচ্ছে এইটা। তাহলে এখানে যদি আমরা ভ্যালুটা বসাই, এপসাইলন প্রাইম মাইনাস আই এর ভ্যালু পেয়েছি এপসাইলন প্রাইম বাই আর প্রাইম প্লাস আর প্রাইম, ওটাকে প্রাইম ধরেছিলাম, তাই তো? আর প্রাইম, তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেই যে ভোল্টেজের ভ্যালুটা ভি লিখেছিলাম নাকি, অ্যাক্রস আর প্রাইম, এটা ভি লিখে দিই, অ্যাক্রস আর প্রাইম ভি ইকুয়ালস টু এটা, তাহলে ভি ইকুয়ালস টু হচ্ছে এপসাইলন প্রাইমটা কমন যাবে 1 মাইনাস আর প্রাইম বাই আর প্রাইম প্লাস আর প্রাইম। ওকে, এটাকে যদি করি তাহলে এটা হচ্ছে আর প্রাইম প্লাস আর প্রাইম মাইনাস আর প্রাইম, তাহলে আর প্রাইম বাই আর প্রাইম প্লাস আর প্রাইম, এটা হচ্ছে ভোল্টেজের ভ্যালুটা। ওকে, তাহলে এখান থেকে ভি বাই এপসাইলন প্রাইমের ভ্যালুটা পেয়ে যাচ্ছে আর প্রাইম বাই আর প্রাইম বাই আর প্রাইম। ওকে, এবারে এই ভি এইটা যখন কানেক্ট করেছি, এই ভোল্টেজটা এইটা যখন কানেক্ট করেছি তখন তাহলে এর অ্যাক্রসে ভোল্টেজটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে যখন এটা কানেক্ট ছিল না তখন ইএমএফ টোটালটাই পড়ছিল, এটা পড়ছিল, আর যখন এটা কানেক্ট হলো তখন তো চেঞ্জ হয়ে যাচ্ছে ভোল্টেজটা, তাহলে এই জকির পজিশনটা চেঞ্জ হয়ে যাবে, এই জকি J1 থেকে J2 কোথাও একটা নাল পয়েন্টটা করবে। তাহলে J2 যদি করে তাহলে আমার লেন্থটা চেঞ্জ হয়ে যাবে, তার মানে L2 বাই এল ইন্টু এপসাইলন হয়ে যাবে, ভি ইকুয়াল টু হয়ে যাচ্ছে ভি ইকুয়ালস টু হয়ে যাচ্ছে L2, L1 বাই এল ছিল এটা, তাহলে এলটা চেঞ্জ করে দিলাম L2 বাই এল, হলো।
তাহলে ভি ইকুয়ালস টু এটা। এবার ভি ওয়ান আর এটা বসিয়ে দিই, তাহলে ভি ইকুয়ালস টু হয়ে যাচ্ছে এল টু এল এপসাইলন, আর এপসাইলন প্রাইম ইকুয়ালস টু হয়েছিল এল ওয়ান এল এপসাইলন, তার মানে এল ওয়ান এপসাইলন এল অ্যান্ড হচ্ছে আর প্রাইম বাই আর প্রাইম প্লাস আর প্রাইম। তাহলে এখান থেকে মেনলি আমরা যেটা পাচ্ছি এল টু বাই এল ওয়ান ইকুয়ালস টু আর প্রাইম। আমরা চাইছিলাম ইন্টারনাল রেজিস্ট্যান্স, মানে ওই আর প্রাইমটা জানতে হবে, তাই তো? ঠিক আছে, এটাকে উল্টে দিই, তাহলে আর প্রাইম বাই আর প্রাইম ইকুয়ালস টু এল ওয়ান বাই এল টু, তাহলে এটা হয়ে যাচ্ছে আর প্রাইম বাই আর প্রাইম প্লাস ওয়ান ইকুয়ালস টু এল ওয়ান বাই এল টু। তাহলে এখান থেকে আর প্রাইম ইকুয়ালস টু আর প্রাইম ব্র্যাকেটে এল ওয়ান বাই এল টু মাইনাস ওয়ান, তাহলে আর প্রাইম এল ওয়ান মাইনাস এল টু বাই এল টু আর প্রাইম। ওকে, তাহলে আমরা কি পাচ্ছি, জাস্ট ওই জকিটা ঘোরাবো, এক্সপেরিমেন্টটা বোঝার চেষ্টা করি। প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা করব হচ্ছে এই এই চাবিটা ওপেন থাকবে, চাবি ওপেন থাকবে মানে এই রেজিস্ট্যান্সটা কোনো কাজ করবে না। এই জকিটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখবো কোন লেন্থের জন্য আমার গ্যালভানোমিটার জিরো হচ্ছে, মানে নালিফাই হচ্ছে। তাহলে গ্যালভানোমিটার জিরো মানে এই কন্ডিশন স্যাটিসফাই করবে, লেন্থটা পেয়ে যাবো এল ওয়ান। তারপরে এইটাকে ক্লোজড করব, করলে এটা এফেক্টিভ হবে, তখন আবার এই পয়েন্টটা চেঞ্জ হবে, নাল পয়েন্টটা। এটাকে সরিয়ে সরিয়ে দেখবো যে কোন পয়েন্টে নাল পয়েন্টটা হচ্ছে, তখন এল টু পেয়ে যাবো। তাহলে এল ওয়ান এল টু পেয়ে যাচ্ছি। আর এই রেজিস্ট্যান্সটা তো আমরা জানি কত রেজিস্ট্যান্স লাগিয়েছি, সেখান থেকে এইটা ব্যাটারির ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ আননোন সেল, সেটা পেয়ে যাব। ওকে, আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে যদি আমরা দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স বার করতে চাই, এই মিটার ব্রিজ দিয়ে এই পোটেনশিওমিটার দিয়ে বার করতে পারি। এই জন্য পোটেনশিওমিটারটা একটা ইম্পর্টেন্ট, প্রচুর ইউজ রয়েছে। নেক্সট হচ্ছে মেজারমেন্ট অফ দি potential difference between two points of an electric circuit measurement of the potential difference between two points of an electric circuit। কোন একটা ইলেকট্রিক সার্কিটে আমরা দুটো পয়েন্টের মধ্যে যদি মেজারমেন্ট বার করতে, কোন একটা ইলেকট্রিক সার্কিট এর ভেতরে আছে, আমি জানি না এর মধ্যে কি আছে, ব্ল্যাক বক্স নাম দিয়ে দিলাম। ঠিক আছে, এই ব্ল্যাক বক্সের মধ্যে আমাদের কারেন্ট বার করতে হবে, এই দুটো পয়েন্টের নাম দিলাম এ বি। এই দুটো পয়েন্টের মধ্যে কারেন্ট বার করব, কি করব, সিম্পল, এখানে পোটেনশিওমিটারটা কানেক্ট করে দিই, যেখানে প্যারালালে একটা ব্যাটারি লাগাতে হবে, আর এই পয়েন্টের রেসপেক্টে এখানে গ্যালভানোমিটার দিয়ে দিলাম, জকি দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এইটা সরিয়ে সরিয়ে দেখবো কখন গ্যালভানোমিটার জিরো হচ্ছে, জিরো হওয়া মানে বুঝতে হবে যে এর ওইটুকু পোটেনশিয়ালের সাথে ওর সেম হয়ে যাচ্ছে। তাহলে এখান দিয়ে কি বলতে পারি যে যে লেন্থের জন্য আমার ওই পোটেনশিয়ালটা সেম হবে, মানে এর অ্যাক্রসে, মানে এর জন্য কারেন্ট আর এর পোটেনশিয়ালের জন্য যে কারেন্ট, দুটো তো নেগলেক্ট হতে হবে। তার মানে এইটুখানির যে ভোল্টেজটা, এইটার টোটাল ভোল্টেজটা এখানে আমার সাপ্লাই হচ্ছে হয়ে ডিভাইডেড হয়ে যাচ্ছে, তাহলে এইটুকুনি যে ভোল্টেজটা সেটাই এই ভোল্টেজের সাথে সমান হচ্ছে। তাহলে এখানের যে ভোল্টেজটা ডিফারেন্স, ভোল্টেজ অ্যাক্রস এ বি, সেটা আর কিছুই নয়, এই লেন্থ বাই টোটাল এল ইন্টু এপসাইলন। এল বাই এলটা বোঝা গিয়েছে, টোটাল এলটা হচ্ছে এইটা, আর তার মধ্যে এইটুখানি আমার এফেক্টিভ হচ্ছে স্মল এল। ওকে, তাহলে এইটুখানির জন্য ভোল্টেজটা হচ্ছে এটা, ভেরি সিম্পল। আশা করি বোঝা গিয়েছে, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবে। ওকে, so that's it, this is all about me, this is my contact details, this is my YouTube channel. Thank you.